সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডিমি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা কিছু কমেন্টস পাচ্ছিলাম এইচএসসি বাংলা লেভেলের নিয়ে। যদিও আমি বলে রাখি যে আমি বাংলার আসলে শিক্ষক না, ম্যাথমেটিক্সটাকে অনেক বেশি ভালোবাসি আর বাংলাটা নিজে পড়ার চেষ্টা করি। অনেক বেশি গদ্য, গল্প বা উপন্যাস এগুলো পড়ি। সেই ধারাবাহিকতাতে আমরা চিন্তা করছিলাম যে বাংলাটা আমি যতটুকু জানি ততটুকু একটু জানানোর চেষ্টা করছিলাম। আমি এখনো বলতে পারবো না যে আমি আসলে পারফেক্টলি আপনাদেরকে উপস্থাপন করতে পারবো কি পারবো না। তো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগছে আমাদের এই ধারাবাহিক আলোচনা সেটাও যদি আপনারা একটু জানান আমরা খুব বেশি খুশি হব। তো অনেক বেশি কথা বলছিলাম, এ পর্যায়ে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীবন ও বৃক্ষ এই রচনাটি মোতাহের হোসেন চৌধুরী রচিত এই উপন্যাসটা নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা এই উপন্যাস আলোচনা করার আগে কিছু বিষয় আমরা একটু আলোচনা করে নিই। এই জায়গাটাতে জীবন ও বৃক্ষ এটি একটি প্রবন্ধ। আমরা জানি যে প্রবন্ধ এর আগে আমরা বিভিন্ন গল্প বা উপন্যাস টাইপের কিছু একটা পড়ছি, ছোট গল্প। যেমন বিড়াল গল্পটা ছিল হচ্ছে, বিড়ালের ব্যাপারটা ছিল হাস্যরসাত্মক, তাই তো? হাস্যরসাত্মক বা কৌতুক মিশ্রিত ব্যঙ্গাত্মক রচনা। বিড়ালটা ছিল ব্যঙ্গাত্মক রচনা, যেটা আমরা বলি ব্যঙ্গাত্মক রচনা, ঠিক আছে? তো ঠিক তেমনি ভাবে এরপর অপরিচিতা ছিল। অপরিচিতা কিন্তু একটি ছোট গল্প, ঠিক আছে? অপরিচিতা ছোট গল্প, উপন্যাসের মতো ছোট গল্প। তো এরপরে আমরা যেটা পাইলাম হচ্ছে আমার পথটা হচ্ছে প্রবন্ধ। ঠিক একইভাবে আমরা যদি বলি যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনাটাও প্রবন্ধ। তো এখানে জীবন এবং বৃক্ষ এটিও হচ্ছে প্রবন্ধ। তো প্রবন্ধ সম্পর্কে যতটুকু আমরা জানি সেটা হচ্ছে প্রবন্ধ শব্দের অর্থটা প্রবন্ধ। এই শব্দটার বিশ্লেষণ যদি করি তাহলে পাওয়া যায় প্রবিষ্ট। প্রবন্ধ এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়া যায় যে প্রকৃষ্ট রূপে বা ভাবে, যেটাই আমরা বলি প্রকৃষ্ট ভাবে বন্ধন। এই বন্ধনটা বলতে কি বোঝায়? এটি বেসিক্যালি আমরা যদি বলি যে তথ্য, উপাত্ত অথবা তথ্য ও যুক্তি, যেটা আমরা বলবো তথ্য এবং যুক্তি, এই তথ্য এবং যুক্তির মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে যদি আমরা বিশদ রচনা করি বা বেশি কিছু বলি কোনো বিষয় সম্পর্কে, হতে পারে সেখানে তথ্য দিলাম আগে থেকে যে তথ্যগুলো পরিচালিত মানে হচ্ছে আছে সেই তথ্যর আলোকে দিতে পারি, অথবা আমি আমার যুক্তি উপস্থাপন করলাম যে এই ধরনের বিষয়গুলো। যেমন ধরুন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এক ধরনের যুক্তি উপস্থাপন করছেন যে আমাদের দারিদ্রতার কারণগুলো কি কি। তো দারিদ্রতার কারণ হিসেবে তিনি কিছু যুক্তি উপস্থাপন করছেন। আবার একইভাবে যখন জাদুঘরে কেন যাব, এটার থেকে দেখবেন যে অনেক বেশি তথ্যবহুল, বিভিন্ন সাল বা সংখ্যা দেওয়া আছে। তার মানে তথ্য এবং যুক্তির মাধ্যমে, বিভিন্ন যুক্তির মাধ্যমে বা বিভিন্ন তথ্যর মাধ্যমে আমরা যদি কোনো একটা বিশদ রচনা করি তাহলে তাকে আমরা বলি প্রবন্ধ। আশা করি প্রবন্ধ সম্পর্কে বুঝতে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। গল্প এবং উপন্যাস যেটা, সেটা হচ্ছে কোনো কাহিনী, যেখানে কোনো চরিত্র থাকবে সেটার উপরে কোনো কাহিনীটাকে তুলে ধরাটাই হচ্ছে গল্প। আর সেই কাহিনীটা যদি বড় আকারে সমাপ্তি টানা হয় সেটা হচ্ছে উপন্যাস। যে কাহিনীটা সমাপ্তি টানা হয় তাকে আমরা বলি উপন্যাস। এরপরে আসে যে নাটক। নাটকের বিষয়টা হচ্ছে যে কোনো গল্প বা ঘটনা সেটাকে উল্লেখ করে যদি কোনো চরিত্রের মধ্যে কথোপকথন হয়, চরিত্রের মধ্যে কথোপকথন হয়, সেই কথোপকথনটাকে তুলে ধরাটাকে হচ্ছে নাটক, যেটা মঞ্চে আমরা সাধারণত করতে দেখি। আচ্ছা, এখানে আরো কয়েকটা বিষয় আমাদেরকে একটু জেনে নিতে হবে। সেটা হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী এবং আমাদের আরেকজন লেখক ছিলেন হচ্ছে কাজী মোতাহার হোসেন। আরেকজন লেখক হচ্ছেন কাজী মোতাহার হোসেন। দুজন আলাদা ব্যক্তি, নামের বানানের মধ্যে একটু দেখবেন, কাজী মোতাহার হোসেন। চিত্র দেখলেও আপনারা বুঝতে পারবেন অবশ্যই যে দুজনের দুইটা চিত্র যদি আমি এখন দেখাই। তো
আমার এই যে ভিডিওটার বাম পাশে যিনি আছেন ইনি হচ্ছে মূলত এই রচনাটির রচয়িতা মোতাহের হোসেন চৌধুরী। ইনি হচ্ছেন মোতাহের হোসেন চৌধুরী। ওনার একটা বিখ্যাত ডায়লগ আছে, আমরা শেষ এইটাতে দেব। আর আমরা যাকে বলি যে কাজী মোতাহার হোসেন, উনি হচ্ছে ডান দিকের যে কাজী, বুঝতেই পারতেছেন যে মৌলবী টাইপের কিছু একজন হবেন। তো ইনি হচ্ছেন কাজী মোতাহার হোসেন। তো দুইজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি। আমাদের রচয়িতা হচ্ছেন ইনি, যার নাম হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। এই নামের ক্ষেত্রে যেন আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্বে না পড়ি। তো এই জায়গাটাতে আরো কিছু কথা লিখে রাখতে পারেন যে প্রথমে জীবন এবং বৃক্ষের পাশে, এটি হচ্ছে চলিত ভাষায় রচিত। চলিত ভাষায় রচিত, কেননা এই প্রশ্নটা আসে যে জীবন ও বৃক্ষ কোন ভাষায় রচিত। তো এটি হচ্ছে চলিত ভাষায় রচিত একটি প্রবন্ধ। আর এই জীবন ও বৃক্ষ, এই বলবো যে যদি আমি বলি এটা হচ্ছে প্রবন্ধ, এই প্রবন্ধটাতে লেখক মোতাহের হোসেন চৌধুরী জীবনকে বৃক্ষের সাথে তুলনা করেছেন। অর্থাৎ এখানে লিখে রাখেন মূল ভাবটা। আমি যদি মূল ভাবটা লিখি তাহলে লিখে ফেলতে পারেন যে জীবনকে তিনি তুলনা করেছেন বৃক্ষের সাথে। তাহলে জীবনকে বৃক্ষের সাথে তুলনা করেছেন। কিভাবে তুলনা করছেন আমরা ওইটাতে রচনাতে আসব, রচনাতে ওটা আমরা বর্ণনা করব ইনশাল্লাহ। তো চলুন আমরা সরাসরি রচনাতে চলে যাই। যদিও লেখক পরিচিতিটার বাইরে, আমরা লেখক পরিচিতি যেহেতু বইয়ে যতটুকু আছে বুঝতে পারবেন, তো এর বাইরেও আমরা কিছু আলোচনা করব কিছু বিষয়। আগে রচনাটা পড়ি। সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। দেখুন কত সুন্দর করে কথা বলছে। আমরা কি জানি যে একটা সমাজ বা একটা দেশ, একটা রাষ্ট্র আমাদেরকে 5টি মৌলিক চাহিদাটা পূরণ করে থাকে। এক হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এই 5টি মৌলিক অধিকার। তো এখানে কি বলছেন, সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নাই। এই যে আমরা এই 5টা সুবিধাটাকে আমরা বলতেছি, এই 5টা সুবিধা হচ্ছে টিকে থাকার জন্য, যে মানুষ বেঁচে থাকার জন্য আমাকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা দরকার। কিন্তু এই জিনিসগুলো কি মানুষকে আসলে বড় করে তোলে? আমি এই জিনিসগুলো একটা সন্তানকে প্রোভাইড করলাম, কিন্তু তার ভিতরে কি মানবিকতা তৈরি হয়ে যাবে? আসলে কিন্তু তৈরি হওয়ার কথা না। মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবন আগ্রহ জাগিয়ে দেওয়া, এটা হচ্ছে বড় কাজ। এখন এই জায়গাটাতে লিখে ফেলতে পারেন সমাজ বলতে এখানে আমাদেরকে বোঝাচ্ছে দেশের কাজ বা রাষ্ট্রের কাজ। দেশের কাজ বা রাষ্ট্রের কাজ শুধুমাত্র যে টিকে থাকার সুবিধা দেওয়া না। কি করতে হবে? তাদের কাজ করতে হবে বিকশিত জীবনের। এটার পাশে লিখে রাখতে পারেন যে বিকশিত জীবনের জন্য যেটা বলা হয় বিকশিত জীবন, মানুষ যখন পরিপূর্ণতা, বিকশিত জীবনের বলতে বোঝা যাচ্ছে যে আমরা যখন যে পরিপূর্ণতা লাভ করে, পরিপূর্ণতা কোন ক্ষেত্রে লাভ করে? আপনি অর্থবিত্ত এগুলো পেয়ে গেলেন তাহলে কি পরিপূর্ণ হয়ে গেল? না, তার ভিতরে যখন মানবিকতার গুণগুলো প্রকাশ পায় তখন তাকে আমরা বলি হচ্ছে বিকশিত জীবন। এরপর কি বলছে দেখুন, স্বল্প প্রাণ। তো স্বল্প প্রাণ মানে হচ্ছে অল্প প্রাণ। এই অর্থটা আপনারা যদি করতে চান যে স্বল্প প্রাণ বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে আমরা বলি যে কই মাছের প্রাণ, সেইটা কি বৃহৎ প্রাণ, অর্থাৎ সহজে পরাস্ত হওয়ার মতো না। কিন্তু স্বল্প প্রাণ যখন বলবো তখন তার মানে বিপরীত, যিনি খুব সহজে পরাস্ত হয়ে যান। অর্থাৎ সাপোজ পুঁটি মাছের প্রাণ এরকম, আত্মাটা ছোট। আমরা কথায় কথায় বলি যে তোর আত্মাটা আসলে পুঁটি মাছের মতো ছোট। তো স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি। স্থূল বুদ্ধি বলতে বোঝায় কি যে স্থূল এবং এর বিপরীতটা কি আমরা জানি। স্থূল এর বিপরীত শব্দটা হচ্ছে সূক্ষ্ম। যখন আমি বলি যে এই ব্যক্তিটা সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পন্ন, তার মানে কি? যখন আমি তাহলে স্থূল বুদ্ধি বলবো তার মানে যার ভিতরে সূক্ষ্ম বিচার বুদ্ধি জ্ঞান নাই তাকে আমরা বলতেছি স্থূল বুদ্ধি। অর্থাৎ সূক্ষ্ম বিচার করার মতো তার সামর্থ্য নাই, মাথায় কাজ করে না। জোর জবরদস্তি প্রিয়, বা এখানে লেখা আছে জবরদস্তি প্রিয়, মানুষের সংসার পরিপূর্ণ।
তো জবরদস্তি বলতে কি বোঝায়, যে গায়ের জোর খাটানো। আমি কোনো একটা কাজের জন্য আমি আমার গায়ের জোর খাটালাম, যে এটা আমি আমার মানে হচ্ছে নিজের জোরে যে এটা তোমাকে করতে হবে, যদিও মানুষ এটা নিজ থেকে করতে চাচ্ছে না, কিন্তু আমি গায়ের জোর দেখিয়ে জবরদস্তি করে সেটা হাসিল করলাম, সেটা জবরদস্তি প্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। তাহলে এখানে প্রশ্নটা আসতে পারে যে সংসার পরিপূর্ণ হয়ে আছে কিসে? সংসার পরিপূর্ণ হয়ে আছে তিন ধরনের জিনিসে: স্বল্প প্রাণ, স্থূলবুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষে। এই তিনটার মাধ্যমে কিন্তু আমাদের সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক এবং সুন্দর করে তোলা নয়। এটা হচ্ছে যে তারা নিজেরা নিজেদের কাজ তো ঠিকঠাক মতন করতেছে না, নিজেদের জীবন সার্থক এবং সুন্দর করে তুলতেছে না, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। যেমন একটা সুন্দর ব্যাখ্যা দিই, যে আপনি যখন, যেমন আমরা ইউটিউবের ক্ষেত্রে ভিডিও বানাচ্ছি, সাপোজ আমাদের ভিডিও ভালো খারাপ ডিফারেন্স হতেই পারে। এখন আপনি নিজে থেকে ভিডিওটা তৈরি করলেন না, নিজে থেকে ভিডিও বানালেন না, কোনো ধরনের শিক্ষা দিলেন না, কিন্তু কমেন্টস বক্সে এসে কমেন্টস করে যাচ্ছেন। এর চাইতেও সহজ পদ্ধতি আছে, এর চাইতেও সহজভাবে বোঝানো যায়। আচ্ছা ভাই, বুঝলাম তো সহজভাবে বোঝানো যায়, তাহলে আপনি একটা ভিডিও বানান না, বানিয়ে আমাদেরকে বলেন যে এই ভিডিওটা দেখেন, এর চাইতে সহজভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি। কিন্তু আপনি সেটাও করবেন না, আবার আমরা যতটুকু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি সেটাও আপনাদের সহ্য হবে না। এর অর্থটা হচ্ছে যে তারা তাদের কাজ নিজের জীবনকে সার্থক এবং সুন্দর যেমন করে তুলতেছে না, ঠিক এমনি ভাবে অপর যে সার্থকতা বা সুন্দর করে তুলবে তাদের জীবনটা, সেটাও কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো এই জায়গাটাতে আরো কয়েকটা জিনিস আমাদের খুব দরকার। এখানে হচ্ছে যে এই যে সার্থক এবং সুন্দর করে তোলে না, কারা তোলে না? এই জোর জবরদস্তি প্রিয় মানুষগুলো, স্বল্পপ্রাণ বা স্থূল বুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষগুলো তাদের নিজেদের জীবন কিন্তু সার্থক এবং সুন্দর করে তোলে না। এখানে আর একটা প্রশ্ন হতে পারে যে অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করে কারা? অন্তরায় সৃষ্টি করে স্বল্পপ্রাণ, স্থূল বুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষেরা। এরপর বলা আছে যে দেখুন, প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি। তো তাহলে কাদেরকে এই জিনিসটা স্পর্শ করেনি? এক হচ্ছে জবরদস্তি প্রিয় মানুষদেরকে। কি স্পর্শ করেনি? প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ। এখানে প্রেম বলতে বোঝাচ্ছে মানবতা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের প্রেম, সেটাকে বোঝাচ্ছে হচ্ছে প্রেম, মানবিকতা। সৌন্দর্যের স্পর্শ মানে হচ্ছে কোনো কিছুকে দেখে আমি সুন্দর, তার প্রশংসা করার ক্ষমতা, এই জিনিসটা বা সেই সৌন্দর্যে বিমোহিত হওয়া, এই জিনিসটা তাকে স্পর্শ করেনি। কেউ যদি বলে যে রাত্রের এই পূর্ণিমা চাঁদটা কেমন, বলবে কি যে ভাতের মতন সাদা হয়ে আছে। অথবা যেমন একটা আছে যে কাশফুল দেখেছো কখনো? উত্তরে আসে হ্যাঁ, ভাতের মতো সাদা। অর্থাৎ যখন সে বাহ্যিক সৌন্দর্যটা তার নিত্য প্রয়োজনীয় উপকরণের সাথে মিলিয়ে ফেলে, যে আমি আমার সৌন্দর্য হচ্ছে কাশবনের একটা সৌন্দর্য আছে, নিজস্ব সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যের দিকে আমি, সেই সৌন্দর্য আমাকে স্পর্শ করতেছে, আমাকে স্পর্শ করতেছে কি, যে আমার ভাত, আমার খাবার, আমার অর্থ, আমার পোশাক আশাক, এগুলো আমাকে স্পর্শ করতেছে, কিন্তু বাইরের যে সৌন্দর্য আছে, প্রকৃতির সৌন্দর্য, এটা আমাকে স্পর্শ করেনি। তো সেটাই বলছে, এই জবরদস্তি প্রিয় মানুষগুলোর প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি। এই জায়গাটাতে আর একটা জিনিস আমি অ্যাড করব। আমি যখন আব্বুকে বলতাম যে আব্বু তুমি রাজনীতি করে আসলে কি পাইছো, কেন রাজনীতি করো, সেনাবাহিনী থেকে এসে কেন রাজনীতি করছো, বলছে, উনি একটা কথাই বলছে যে আমি যখন মারা যাব, আমার জানাজাতে কতজন মানুষ আসে এবং কতজন মানুষ আমার ব্যাপারে ভালো কিছু বলে সেটা একটু দেখিস, আর ঠিক একইভাবে গ্রামের অন্য কোনো মানুষের ক্ষেত্রে সেটা করে কিনা তাও একটু দেখিস। আমি সেই উত্তরটা পেয়ে গেছিলাম, যেখানে জানাজাতে অসংখ্য মানুষ, যারা আমি যখন কথা বলতেছিলাম তখন অনেক বেশি কান্না করতেছিল। সো এটা হচ্ছে যে তাদেরকে প্রেম অর্থাৎ মানবিকতা স্পর্শ করছে, মানবতা স্পর্শ করছে, সৌন্দর্য স্পর্শ করছে, এই জন্য তারা কিন্তু মানুষের মধ্যে নিজেদের জীবনটাকে বিলিয়ে দিচ্ছেন।
তো যাদের স্পর্শ করেনি তারা কি, তারা হচ্ছে নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি। তো এই জায়গাটাতে আমরা বলতে পারি যে এই যে বিকৃত বুদ্ধি, এই শব্দটার পাশে লিখে রাখতে পারেন যে সঠিক চিন্তা চেতনাহীন। বিকৃত বুদ্ধি মানে এখানে আমরা পাগল বলবো না, এটা পাগল বলা ঠিকও হবে না, কারণ আমি আম জনগণ সবাইকে পাগল বলতেছি যে যারা মানবতাহীন তারা সবাই পাগল, এরকম না। বিকৃত বুদ্ধি বলতে বোঝাচ্ছে যে সঠিক চিন্তা চেতনা, তাদের ভিতরে সঠিক চিন্তা চেতনাটা আসতেছে না। তো এখানে লিখতে পারেন সঠিক চিন্তা চেতনাহীন। তো এই জিনিসটা সঠিক চিন্তা চেতনাহীন। এখন এদের একমাত্র দেবতা অহংকার। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে কাদের একমাত্র দেবতা অহংকার? এই যে জবরদস্তি প্রিয় মানুষের, স্থূলবুদ্ধি মানুষের, স্বল্পপ্রাণ মানুষের একমাত্র দেবতা হচ্ছে তাদের অহংকার। দেবতা বলতে বোঝাচ্ছে কি, তাদের কিচ্ছু নাই। যখন আপনাকে বলে যে তোর কিছু নাই, কেউ নাই, যার কেউ নাই কি আছে? সৃষ্টিকর্তা আছে বা আল্লাহ আছে। আর এই জবরদস্তি প্রিয় মানুষেরা আছে শুধুমাত্র অহংকার। তো সেই অহংকারটা কি কি সেটা আসতেছে আমরা দেখেন। তারই চরণে তারা নিবেদিত প্রাণ, অর্থাৎ এই অহংকারের দিকেই তারা ঝুঁকে থাকে, অহংকারকেই প্রণাম করে, অর্থাৎ অহংকার সারাক্ষণ করেই যেতে থাকতেছে এই ধরনের। তো এই অহংকারটা কারা করতেছে? এই স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষেরা। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এসবের নিশান ওড়ানোই এদের কাজ। তাহলে এখানে আপনারা কিছু জিনিস লিখে রাখেন যে যে কথাগুলো বলছে সেগুলো হচ্ছে অহংকার কত প্রকার। তাহলে আমরা পেলাম অহংকার 3 প্রকার। আমরা একটু বর্ণনা করব। অহংকার 3 প্রকার। 1 নাম্বার অহংকারটা হচ্ছে ব্যক্তিগত অহংকার। এই ব্যক্তিগত অহংকার বলতে কি বোঝাচ্ছে? যে আমি মনে করুন যে মানুষের সামনে বললাম আমার 50,000 স্টুডেন্ট আছে, 50,000 সাবস্ক্রাইবার আছে, 1 লাখ সাবস্ক্রাইবার আছে, 1.5 লাখ সাবস্ক্রাইবার আছে, আমি তো অনেক ফেমাস। সো এটা আমার জন্য ব্যক্তিগত অহংকার। অথবা আমার নাম, অথবা ধরুন যে আমি অনেক ভালো একজন শিক্ষার্থী, তো তাহলে আমি বললাম যে আই এম দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, আমার মতন এরকম ভালো ছাত্র কেউ নাই। এর অর্থটা হচ্ছে ব্যক্তিগত অহংকার প্রকাশ পাচ্ছে। তার মানে তার ভিতরে প্রেম বা সৌন্দর্যের স্পর্শ সে লাভ করেনি যখন তার ব্যক্তিগত অহংকারটা প্রকাশ পায়। দ্বিতীয়ত পারিবারিক অহংকার, বংশমর্যাদা যখন আসে, যে আমার বাবা ছিল চেয়ারম্যান, আমার বাবা সেনাবাহিনীতে কাজ করেছেন, আমার বাবা তিনি অনেকগুলো মেডেল পেয়েছেন। সো এইটা নিয়ে যখন আমি মানুষের সামনে বড় গলায় বলবো যে আমি তো এইটা উনার সন্তান, সো পারিবারিকভাবে বংশ, আমি ভুইয়া বংশের সন্তান, তো এটা হচ্ছে পারিবারিক অহংকার। যেমন অনেকে অনেকে অনেক সময় আমরা দেখি যে করে যে নায়কদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি দেখা দেয়। নায়কদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি দেখা দেয় যে নায়ক হলেই তার বংশ কি আছে সেটা বিষয় না, তাই সে নায়কের সাথে শেষে লাগাতে হবে খান। তো এটা হচ্ছে পারিবারিক অহংকার। আর আরেকটা অহংকার আছে হচ্ছে যে সেটা হচ্ছে জাতিগত অহংকার। জাতিগত অহংকার মধ্যে যদি আমি বলি, আমরা অসাম্প্রদায়িক অবশ্যই। তো জাতিগত অহংকারের মধ্যে যেমন কিছু এখন যেটা চলতেছে বর্ণ প্রথা। সো আপনি সাদা আর একজন কালো, একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী, একজন পাহাড়ি, তো তাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, তো এই তাদের উদ্দেশ্যে আপনি জাতিগত বৈশিষ্ট্য অহংকারগুলো তুলে ধরতেছেন যে আমি তো অমুক বংশের বা অমুক জাতির, মুসলিম জাতি হোক, হিন্দু জাতি হোক। যেমন ইন্ডিয়াতে একটা জিনিস ঘটতেছে যেটা হিন্দুরা মুসলমানদের উপরে একটা অত্যাচার করতেছে, বা অন্যান্য বিভিন্ন দেশে বিভিন্ন জাতির উপরে যেমন সাদা কালোর উপরে অত্যাচার বা কালো সাদার উপরে অত্যাচার করতেছে। সো এটা হচ্ছে জাতিগত অহংকার যখন প্রকাশ পায়, তার মানে তার ভিতরেও কিন্তু প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি। সাদা কালোর মধ্যে যে সৌন্দর্যটা বা এর বাহিরেও যে অনেক কিছু সুন্দর আছে সেই জিনিসটা তাদের মধ্যে স্পর্শ করেনি। এর অর্থটা হচ্ছে তাদেরকে মূল কথাটা কি, মানবতা বা মানবিকতা বা মানব প্রেম, যেটা আমরা বলবো মানবিকতা বা মানব প্রেম কিন্তু আসেনি। যেহেতু মানব প্রেম আসেনি বা মানবিকতা আসেনি, এই কারণেই এরা এরকম হয়ে গেছে। তো এই জাতিগত অহংকারের কথা বলতেছে, এসবের নিশান ওড়ানোই ওদের কাজ।
নিশান অর্থ লিখতে পারেন পতাকা, নিশান অর্থ পতাকা। তো এই নিশান ওড়ানোর অর্থটা হচ্ছে যে আমি পতাকা কখন উড়াই, নিজের সম্মান, যে আমি এই বাড়িটা হচ্ছে রাষ্ট্রীয় সরকারি ভবন, এর অর্থটা হচ্ছে যে প্রকাশ করার জন্য যে এটা কিন্তু সরকারি ভবন, এটার আশেপাশে যখন থাকবে একটু সতর্ক থাকতে হবে, এটা সরকারি ভবন। তো পতাকাটা এভাবে উড়ানো হয়। তো আমি যখন অহংকারটা প্রকাশ পাচ্ছি, তার মানে আমি প্রকাশ করতে চাচ্ছি যে আমি অনেক হ্যাডোমালা ব্যক্তি বা অনেক কিছু, সো নিজের অহংকারটা প্রকাশ করে বেড়াচ্ছি। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, দেখুন এই মানুষগুলাই আবার কিছুদিন পর পরে মানব প্রেমের কথা বলে। আমি যদিও সমালোচনা করতে খুব অপছন্দ করি, তারপরেও বলি যে একজন মহিলা আছেন যিনি গার্মেন্টস সেক্টরটাকে এই মুহূর্তেটাকে লিড দিচ্ছেন, আমি নাম বলবো না। তো উনি ইউনিভার্সিটি লেভেলে এই মানব প্রেম বা মানবিকতা অনেক কিছু কথা বলে আসলেন। আমরা সেলুট জানালাম যে একজন মানুষ পেয়েছেন, একজন নেতার স্ত্রী পেয়েছি যিনি এত সুন্দর করে কথা বলতে পারেন, এত সুন্দর ইন্সপায়ারেশন দিতে পারেন। করোনার সময়টাতে সেই তিনিই বললেন যে 80 থেকে 95% মানুষ পর্যন্ত চাকরি ছাড়া হবে, 80 থেকে 90% বা 80% পর্যন্ত মানুষ চাকরি ছাড়াই হতে পারে, এক্সাক্ট সংখ্যাটা আমি জানি না। এর আগে তিনি বললেন কি যে গরিব মানুষের মধ্যে এক ধরনের স্ট্যামিনা আছে যে তারা অসুখে এই করোনাতে আক্রান্ত হবে না, এই শক্তি তাদেরকে করোনা থেকে বাঁচিয়ে রাখে। দেখুন, যে গরিব মানুষদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে সেই গরিব মানুষদেরকে কিন্তু ইন্সপায়ারেশন দিচ্ছেন আগে অন্যভাবে, কিন্তু এখন যেহেতু তার ব্যবসায়িকভাবে তিনি লসে পড়ে যাবেন, এই জন্য তিনি গরিব মানুষকে ইন্সপায়ারেশন দিচ্ছে যে তোমাদের মনোবল বৃদ্ধি করো, তোমরা কাজে থাকো, মনোবল বৃদ্ধি করে রাখো, তাহলেই তোমরা করোনাকে জয় করতে পারবে। আসলে কি তাই? দেখুন, এই মানুষগুলো একসময় মানব প্রেমের কথা বলছে, আবার এই মানুষগুলাই যখন তাদের স্বার্থের ক্ষেত্রে আসছে তখন কিন্তু মানব প্রেমটা ভুলে গেছে, তারা তাদের ব্যবসায়িক লাভের দিকটাই এগিয়ে এনে রাখছে। আচ্ছা, আমি সমালোচনা করি না যদিও, কিছু কথা বলতেই হলো, কেননা এটা আসলে কথায় কথায় এসে যায়, কিন্তু তাতে নেশা ধরে না। এখন মনে করুন যে এই মানুষগুলা, আমি যে যার কথা বললাম, উনাকে যদি আমি দেখি যে আমার ইউনিভার্সিটির কোনো একটা প্রোগ্রামে এসে তিনি মানব প্রেমের কথা বলছেন, যে মানুষকে রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো অন্ধ ব্যক্তি পাও তাকে রাস্তা পার করে দিবা, তুমি মানুষকে ভালোবাসবা, মানুষের জন্য কাজ করবা, এই ধরনের যদি কথা বলে, তাতে কি আমি আসলে ভুলবো? বলবো আরে উনিই তো নিজেই তো ঠিক নাই, উনি এসে আমাকে কি জ্ঞান দেবেন? আগে উনি ঠিক হোক তারপরে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস খুব বেশি মনে পড়ে। আপনারা সবাই জানেন চিনি খাওয়ার হাদিস, যে মিষ্টি খাওয়ার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মা তার সন্তানকে নিয়ে আসলো এবং অভিযোগ যে আমার সন্তান প্রচুর পরিমাণে মিষ্টি খায়, এত মিষ্টি খায় যে আমি এই মিষ্টিগুলো আর কিনে দিতে পারতেছি না, এত পরিমাণ মিষ্টি খায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন যাতে তিনি নিষেধ করে দেন বাচ্চাটা যেন মিষ্টি না খায়। কিন্তু ব্যক্তিগতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মিষ্টি প্রিয় ছিল, অর্থাৎ মিষ্টি খেতে বেশি পছন্দ করতেন। তিনি বললেন তুমি আপনি তাকে 7 দিন পরে নিয়ে আসেন। তিনি 7 দিন পরে আসার পরে তিনি তাকে, ওই বাচ্চাটাকে উপদেশ দিলেন যে তুমি আর মিষ্টি খাবে না। তখন তাকে প্রশ্নটা করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, এই কথাটুকু কেন আপনি 7 দিন আগে বলেননি? বলেছিলেন যে আমি নিজেই মিষ্টি খাওয়া অনেক বেশি পছন্দ করি, আমি যদি সেই সময়টাতে তাকে উপদেশ দিতাম যে তুমি মিষ্টি খাবা না, তাহলে এটা আমার ভুল উপদেশ হতো। যেহেতু আমি আপনাকে বলেছিলাম ওই 7 দিনে আগে, তারপর থেকে আমি কখনো আর মিষ্টি খাইনি, যার কারণে আমি এখন উপদেশটা দিলাম যে তুমি আর মিষ্টি খাবে না। সো এই জিনিসটা দেখুন কতটুকু শিক্ষামূলক, যে যখন যে যেই কাজটা করে তখন সেই কাজের যদি উপদেশ দেয় বা সেই ধরনের কোনো উপদেশ দেয় তাহলে আমরা কিন্তু মেনে নিই, আদারওয়াইজ কিন্তু তা আমরা মেনে নিতে পারি না। তো মনে হয় আন্তরিকতা শূন্য উপলব্ধিহীন বুলি, তাহলে কোন কথাটা? এই যে যখন মাঝে মাঝে মানব প্রেমের কথা বলছে, এই কথাগুলোকে বলতেছে যে আন্তরিকতা শূন্য, আরে মানব প্রেম এমনি এমনি করছে,
মানে আসছে বক্তব্য দেওয়ার জন্য, বক্তব্য একটা দিতেই হবে, এই জন্য নেতার বক্তব্য যেটা সেটাই কর্মীদের উদ্দেশ্যে বলে গেল যে আপনারা ভালো কাজ করবেন, সৎ কাজ করবেন। আরে হ্যাঁ তো নিজেই সৎ না, হ্যাঁ তো নিজেই কর্মীদের কাছ থেকে টেকা মেরে খায়। এখন আসুন তাহলে এই এখানে আরেকটা কথা হচ্ছে যে বুলি শব্দের অর্থটা কি? বুলি হচ্ছে কথার কথা, যে কোনো কথাটাকে আমরা বলি যে কথার কথা, সেটাকে এমনি এমনি বলছে, তো এটাকে বলি হচ্ছে কথার কথা। তো আশা করি প্রথম প্যারাটা কোনো সমস্যা নেই, আমরা সেকেন্ড প্যারাটাতে চলে যাবো। এই জিনিসগুলো একটু লিখে রাখবেন। এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষের সূক্ষ্ম বুদ্ধি। দেখুন স্থূল বুদ্ধি বলছিল, এখানে আসে সূক্ষ্ম বুদ্ধি বলছে। সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, এখানে কয়েকটা বৈশিষ্ট্য বলছে। যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে কাদের মধ্যে, যে এই বৈশিষ্ট্যগুলো যারা ছিল স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি এবং জবরদস্তি প্রিয়, তার বিপরীত বৈশিষ্ট্যগুলো কি কি হবে? মানুষের সূক্ষ্ম বুদ্ধি থাকতে হবে, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, কেবল টিকে থাকা নয়। দেখুন এখানে বলতেছে কি যে বড় মানুষ বলতে কি বোঝায়? মানুষের মতন, আমরা কথা কথা বলি না যে তোকে মানুষের মতো মানুষ হতে হবে, তাহলে ও কি আসলে গরু ছাগল আছে যে মানুষ হতে হবে? হ্যাঁ, মানুষ হতে হবে, মানবিকতার মানুষ হতে হবে, সঠিক চিন্তা চেতনার মানুষ হতে হবে, সুন্দর চিন্তা চেতনার মানুষ হতে হবে। সো তাকে আমরা বলি হচ্ছে বড় মানুষ, বড় মনের মানুষ। তো উদার হৃদয় মানে হচ্ছে মহৎ হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যে অনেক বেশি জ্ঞানওয়ালা ব্যক্তি, অনেক বেশি বুদ্ধিসম্পন্ন, গভীর জ্ঞানের অধিকারী, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, তাদের কাছে টাকা বিষয় না, মানব প্রেমটাই হচ্ছে সবচেয়ে বড় আগে। যদি আমাদের উদাহরণটা বলতাম যে না, ব্যবসা আমরা সব দিনই করতে পারবো, অনেক ব্যবসা করছি, যেমন অনেক অনেক ব্যবসায়ী বলতেছেন যদি 10 বছর ধরে ব্যবসা করে যদি 1 বছরের ক্ষতি পূরণ করতে না পারি, তাহলে 10 বছর কেন ব্যবসা করলাম? এক্স্যাক্টলি। সো 10 বছর ধরে ব্যবসা করতেছেন, লাভ করতেছেন, এখন যদি কর্মীদেরকে আপনার ছাঁটাই করতে হয়, তাহলে আসলে 10 বছর ধরে কি ব্যবসাটা করছেন? সো ফ্যাক্ট হচ্ছে কিন্তু এটাই। তো জীবনের বিকাশ কেবল টিকে থাকা নয়, তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে প্রাণহীন সাজ বা কাল নয়, সজীব বৃক্ষ যার বৃদ্ধি আছে। দেখুন প্রথম আসতেছে কথাটা আসলো সজীব বৃক্ষ, সজীব বৃক্ষের উদাহরণটা নিয়ে আসছেন। তো এখানে একটা জিনিস যে জীবন আদর্শের প্রতীক, এই জীবন আদর্শের প্রতীক কি? জীবন আদর্শের প্রতীক হচ্ছে এই বৃক্ষ। তাহলে এই দুইটার সাথে লাইন করে রাখতে পারেন যে জীবন আদর্শের প্রতীক হচ্ছে বৃক্ষ যার বৃদ্ধি আছে। কেন কেন হচ্ছে সজীব বৃক্ষ হচ্ছে জীবন আদর্শের প্রতীক? সেটা হচ্ছে তার বৃদ্ধি আছে, বৃদ্ধি তো মানুষেরও আছে, গতি আছে, গতি বলতে কি মানুষেরও আছে, বিকাশ আছে সেটা মানুষেরও আছে, ফুলে ফলে পরিপূর্ণ, এই জিনিসটা অনেক সময় আছে, অনেক সময় নাই। দেখুন কিভাবে আমরা আসতেছি, হয়ে অপরের ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। তাহলে এই ফুলে ফলে পরিপূর্ণ হয়ে আমরা অপরের সেবার জন্য প্রস্তুত হতে পারবো, এই ধরনের যারা কাজ করতে পারে সেটাকে বলতে পারছি যে আদর্শ মানুষ বা বড় মনের মানুষ। বৃক্ষের জীবনের গতি এবং বিকাশকে উপলব্ধি করা দরকার। এখন দেখুন বৃক্ষের জীবনের গতি এবং বিকাশ কি কি, যে গাছ আসলে কি করে। দেখুন গাছ গাছ আমাদের এখান থেকে কি নিচ্ছে? পানি নিচ্ছে, লবণ নিচ্ছে, নিয়ে খাদ্য প্রস্তুত করে নিজে টিকে থাকার সাথে সাথে, নিজে যখন টিকে আছে বৃদ্ধি হচ্ছে, নিজের বৃদ্ধি হচ্ছে, গতিপথ অর্থাৎ লম্বা হয়ে যাচ্ছে, বড় হচ্ছে, বিকাশ আছে, হ্যাঁ ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এরপরে তার যে প্রাপ্তিটা সেটা কি? দুইটা ফল, দুইটা আম, ফুল বা ফল। এই ফুল বা ফলটা কাকে দিচ্ছে? আপনাকে দিচ্ছে। সে কিন্তু নিজে এই ফুল বা ফলটা গ্রহণ করছে না। তো তাহলে এর অর্থটা হচ্ছে যে তার জীবনের যে প্রাপ্তিটা সেটা কিন্তু অন্যের যে কাজ জন্য বিলিয়ে দিচ্ছে। এখন আমি যদি চিন্তা করতাম যে আমি ইউটিউব, এর আগেও অনেকবার বলছি যে যদি আমি কোচিং এ ক্লাস নিই, সাপোজ কোচিং এ ক্লাস প্রতি পার ক্লাস প্রতি 500 টাকা আমি পাই। এখন আমি যদি চিন্তা করতাম যে এই যে আমি ইউটিউবে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, এই ভিডিওগুলো বছরের পর বছর সারা জীবন থেকে যাবে, এই স্টুডেন্টগুলো তো আমার কাছে পড়বে না,
যারা জানবে যে আমি ইউটিউবে ভিডিও বানাই তারা তো আমার কাছে পড়তে যাবে না, যে ওনার ভিডিও তো ওনার ক্লাস তো আমরা ইউটিউবেও দেখে নিতে পারি। সো দরকার তো নাই। তাহলে আমি যদি এই চিন্তাটা করে ইউটিউবে ভিডিও বানানোটা বন্ধ করে রাখতাম, তাহলে সেক্ষেত্রে কি হতো, তখন আমরা যে ফলটা লাভ করতাম সেটা হচ্ছে নিজের জন্য ব্যবহার করতেছি। কিন্তু আমার কাছে চিন্তা ছিল যে না, জিনিস যতটুকু জানি সেই অংশটুকু শুধুমাত্র স্টুডেন্টদের কাছে আমি বিলিয়ে দেব। সেই আঙ্গিকেই আমি কিন্তু এই কাজটা শুরু করেছি। তো সেটাই বলছে। তো এখানে কয়েকটা জিনিস আমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে। বৃক্ষের কি আছে? বৃক্ষের আছে জীবনের গতি এবং বিকাশকে উপলব্ধি করার, জীবনের গতি এবং বিকাশকে উপলব্ধি করার মতন শক্তি। ঠিক আছে, এটা হচ্ছে বৃক্ষের আছে। নইলে সার্থকতা এবং পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা অসম্ভব হবে না। তাহলে বলছে কি যে এই যে যেহেতু যদি আমরা বৃক্ষের যে জীবনের গতি এটা এবং তার যে বিকাশ এটাকে যদি আমি আমার জীবনের সাথে মিলিয়ে না ফেলতে পারি, তাহলে মেলাতে না পারি, তাহলে আমরা সার্থকতাও পাবো না। দ্বিতীয়ত হচ্ছে পরিপূর্ণতার ছবিও আমাদের চোখের সামনে ভেসে উঠবে না। তো এখানে দুইটা জিনিস, সার্থকতা এবং পরিপূর্ণতা। তাহলে আমাদেরকে পেতে হবে এই দুইটা জিনিস, সার্থকতা এবং পরিপূর্ণতা। এই দুটোর মধ্যে পার্থক্যটাও আমি বলি। সার্থক, আপনি জিপিএ 5 পেয়েছেন, খুব ভালো রেজাল্ট করছেন, খুব ভালো চাকরি করেন, এটা হচ্ছে আপনি আপনার জীবনে সার্থক। কিন্তু সার্থক মানুষটাই পরিপূর্ণ না আপনার জীবনে যদি আনন্দ না থাকে। যে আপনার জীবনে আনন্দ নেই, আপনি সুখী না, আপনাকে মানুষ দেখলে সম্মান করে না, আপনাকে লোকচক্ষুর আড়ালে বলে যে ওর তো শালা তো ঘুষ খায়, সরি টু সে, এই ধরনের যদি কথা বলে থাকে, তার মানে আপনি কিন্তু মন থেকে শান্তি পাবেন না, পরিশ্রান্ত মানে পরিশান্তি পাবেন না। তার মানে আপনার জীবনে পরিপূর্ণতা পাচ্ছেন না। এই ক্ষেত্রে আমি আর একটা জিনিস বলবো, সাইকোলজিতে একটা কথা বলা আছে যে বেসিক নিডস এর সবচাইতে উপর পর্যায়টাতে থাকে হচ্ছে আমাদের নিডস, যেগুলো ফুড হতে পারে, ঠিক আছে, খাদ্যটা সবার উপরে। এরপরে খাদ্যর পরে থাকে হচ্ছে বাসস্থান, অর্থাৎ প্লেস, যে জায়গাটাতে আপনি থাকবেন, অথবা এটাকে আমরা বলি যে নিরাপত্তা, জীবনের নিরাপত্তা। ঘর কেন মানুষ তৈরি করে? জীবনের নিরাপত্তার জন্য। সো প্লেস বা নিরাপত্তাটা। এরপর যখন থার্ড স্টেপে আসে, এই দুইটা যখন পূর্ণ হয়ে যায়, আপনি খাবারও পেয়েছেন, জীবনের নিরাপত্তাও পেয়েছেন, তাহলে তখন আপনার ভিতরে কাজ করে যে সিকিং অফ লাভ, ভালোবাসা আপনার দরকার হবে। তখন ভালোবাসাটা আপনি আরেকজন মানুষের ভালোবাসা পেতে চাইবেন, মা বাবার ভালোবাসা পেতে চাইবেন। দেখবেন রাস্তার ছেলে সারাদিন খাবার নিয়েই ছুটতে থাকে, খাবার খাবার করে দৌড়াতে থাকে, সে কখনো এরকম পাগল পারা হয় না যে মা বাবা আমাকে কে বেশি ভালোবাসে, মা না বাবা। এইটা নিয়ে যুদ্ধটা করে কে? আমরা যারা আছি, যে ঘরের মধ্যে আমাদের খাবার আছে, থাকার জায়গা আছে, বেঁচে আছি। সো আমরা তখন চিন্তা করি যে মা কি আমাকে বেশি ভালোবাসে না আমার ভাইকে বেশি ভালোবাসে। সো লাভ বা সিকিং অফ লাভ, এই জিনিসটা কাজ করে থার্ড পজিশনে। অ্যান্ড দেন ফোর্থলি বা লাস্টলি সেলফ অ্যাকনোলেজমেন্ট বা আত্মসম্মান, বা আপনাকে কেউ সম্মান করুক, অ্যাকনোলেজমেন্ট, সেলফ অ্যাকনোলেজমেন্ট, আপনাকে কেউ সম্মান করুক, এই জিনিসটা অনেক বেশি কাজ করে। তাহলে আপনার যখন তিনটা পরিপূর্ণ হয়ে আসতেছে একে একে, তারপরে কিন্তু আপনি চাচ্ছেন মানুষ আপনাকে সম্মান করুক। আর যখন আপনি এই সম্মানটাও পেয়ে যাচ্ছেন, তার মানে আপনার কি এই পিরামিডটা কমপ্লিট। তখন আপনাকে বলতেছি আমি পরিপূর্ণ মানুষ। আর তার আগ পর্যন্ত যখন ফুড, প্লেস অ্যান্ড লাভ পাচ্ছেন, তখন পর্যন্ত আমি বলতেছি সার্থক মানুষ। তাহলে আমরা বুঝতে পারতেছি সার্থকতা এবং পরিপূর্ণতার ছবি আমাদের চোখের সামনে কিন্তু ভেসে উঠলো। এরপর আসুন আমরা এরপরের প্যারাতে যাব। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, দাগিয়ে রাখুন। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। কিভাবে? বৃক্ষ খুব ছোট অবস্থাতে থাকে, ছোট অবস্থা থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেয়ে ফল ধারণ করে, সেই ফলটা নিজে খায় না, আপনার জন্য বিলিয়ে দেয়। ঠিক একইভাবে যখন ফল ছাড়া থাকে বৃক্ষ, তখন কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। যখন ফল আসে আপনাকে দিতে হবে, তখন কিন্তু মাথা নিচু করে ফেলে। অর্থাৎ এই জায়গাটাতে আমি একটা উদাহরণ দিয়ে থাকি, যে বৃক্ষ যত বেশি ফলবান, সে বৃক্ষ তত বেশি অবনত। সো যে বৃক্ষ বেশি ফল দেয়, বৃক্ষ ফল দিবে বেশি, তাহলে তার মাথাটা আস্তে আস্তে নিচু হওয়া শুরু হয়। অর্থাৎ আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন,
বুদ্ধি বিবেচনা বেশি হয়ে থাকে, তাহলে আপনি আস্তে আস্তে হয়ে যাবেন বৃক্ষের মতন বিনয়ী, বিনয় শিখে ফেলবেন। আর যদি আপনার ভিতরে এই শিক্ষাটা না থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে বিনয়ী হতে পারবেন না। এখানে একটা উদাহরণ দিই, মনের কষ্টটা একটু দূর করি। অনেকেই ইউটিউবে গালি দেন, দিতেই পারেন, আপনাদের এমবি খরচ হচ্ছে, বাট দেখুন, আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। যদি না পারি তাহলে আমাকে স্কিপ করে চলে যেতে পারেন। বাট এটার কারণে যে আমাকে গালি দিলেন না, উদ্ধতপূর্ণ আচরণ করলেন এবং কমেন্টসে লিখেও গেলেন যে আমরা দেখি জন্যই তো তুই টাকা পাস, ঠিক আছে, একটা কমেন্টস আসছিল এরকম, এই জন্যই আমি বলছি যে আপনার এই ইউটিউবে ভিডিও দেখেন জন্যই আমি টাকা পাই বা সামথিং লাইক দ্যাট। সো এই জিনিসটা যখন আসে তখন আমি মিটমিটিয়ে হাসি, আর শুধুমাত্র এই জিনিসটাই চিন্তা করি যে বৃক্ষ যত বেশি ফলবান সে বৃক্ষ তত বেশি অবনত। তার মানে তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখলে বোঝা যাচ্ছে যে আসলে সে বিনয়ী হওয়া শিখেনি, সে বৃক্ষের গুণটা জানে না। তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন, অর্থাৎ বৃক্ষের দিকে আমাকে বারবার তাকাতে হবে। বৃক্ষকে তো আমরা প্রতিদিনই দেখি, বাড়ি থেকে বের হলেই দেখি। তো মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করা তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়, যে নিজে থেকে গাছ মোটা হয়ে গেছে সেটা শেষ হয়ে গেল না, তাকে ফুল ফোটাতে হয়। তার কাজ কি? ফুল ফোটাতে হয়, ফল ধরতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যায়। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা এবং সার্থকতার জীবন্ত দৃষ্টান্ত আর নেই। প্রয়োজনীয়তা এমন দৃষ্টান্ত জীবন্ত, এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই। তো ব্যাপারটা হচ্ছে কি যে বৃক্ষ কি, এখানে লেখক বলছে বৃক্ষ হচ্ছে সার্থকতার প্রতীক। কেন সার্থক আসতেছে? দেখুন, বৃক্ষ তার নিজের খাবার নিজে নিচ্ছে, নিজের ফুডটা নিজে পাচ্ছে, তাই তো, নিজের বাসস্থান তৈরি করে ফেলছে মাটির মধ্যে, নিজের একটা স্থান তৈরি করছে, প্রোটেকশনের জন্য প্লেস তৈরি হয়েছে বা প্রোটেকশন তৈরি হয়ে আছে। দেন সে ভালোবাসা পেয়ে আছে, হুম, ভালোবাসাটা পেয়ে আছে। এরপরে দেখুন সে জায়গাটাতে আসছে ফল দিয়ে আরেকজনকে যখন পরিতৃপ্তি দিচ্ছে, পরিতুষ্ট করতেছে, তখনই সে কিন্তু সার্থক হয়ে যাচ্ছে। সো এটাই যে আপনি যতটুকু জ্ঞান অর্জন করেন, যে অবস্থানেই যান, আপনি যদি আপনার জ্ঞানটাকে বিলিয়ে দেন, আপনি যদি আপনার শিক্ষাটাকে কাজে লাগান, তার মানে হচ্ছে আপনি পরিপূর্ণ সার্থক ব্যক্তি হয়ে যাচ্ছেন। এরপর আসুন এখন একটু বিপরীত কথাগুলো, কিন্তু এই কথাগুলো কিন্তু রবীন্দ্রনাথ এই কথাগুলো বলেনি, রবীন্দ্রনাথ ঠাকুর অন্য কথা বলছেন। সেই কথাই বলছে, অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর অন্য কথা বলেছেন। ফুলের মোটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। অর্থাৎ ফুলের যে মোটা হওয়া আর নদীর যে গতিপথ, সেই তার মধ্যে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পাইছেন, যে এটাই হচ্ছে মনুষ্যত্ব। তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোঁটায় না। তিনি যখন বলছেন যে ফুলের ফোঁটায় না, মানুষের জীবনটা নদীর মতো বহমান, তো তখন হচ্ছে লেখক বলতেছেন যে তিনি ফুল ফোটার দিকে যখন ই করছেন, মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোঁটায় কখনো বেদনাটা প্রকাশ পায় না। কেননা ফুলের ফোঁটা, ফুল যে ফুটে ওঠে এটা তো সার্থকতা, অনেক সুন্দর। তো লেখক বলতেছে ফুলের ফোঁটা সহজ, ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়। তো এটা কে বলতেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। ফুলের ফোঁটা কিন্তু খুবই সহজ এটা বলতেছে, এমনিতেই তো অঙ্গরোদ্গম হচ্ছে, মানে হচ্ছে একটা ময়ূর এসে পুংরেণু দিল, ফুল ফুটে গেল। নদীর গতি অত সহজ নয়, নদীকে কি করতে হয়? বহমান, সামনে প্রাচীর বা অন্যান্য যা কিছু আছে সেগুলোকে ডিঙিয়ে, বাধা ডিঙিয়ে তারপরে তাকে যেতে হয়। কিন্তু ফুলের ফোটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে যদি তাকানো হতো, তাহলে রবীন্দ্রনাথ ভালো করতেন। এটা বলছেন কি লেখক। এটা এই অংশটুকু কিন্তু কার কথা? মোতাহার হোসেন চৌধুরীর কথা। বলছেন যে ফুল ফুটতেছে এটার দিকে না তাকান,
না তাকিয়ে আপনি দেখেন যে বৃক্ষ যে ফুল ফোটাচ্ছে তাতে কতটুকু কষ্ট করতেছে, তাহলেই তো ঠিক হতো। তো এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে রবীন্দ্রনাথ ভালো করতেন। যে একটা জিনিস এখানে উদাহরণটা আমি যদি এভাবে দিই, আপনি মনে করেন যে খুব ভালো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করেছেন অ্যামাজন। অ্যামাজনের যদি ৮০ সালের একটা ছবি দেখেন, তাহলে ছবিটার থেকে আমরা দেখতে পাই যে একটা ছোট্ট ঘরের মধ্যে থেকে তিনি ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছেন। আচ্ছা, হঠাৎ করে ২০২০ সালে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন তিনি বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতেছেন। এখন আমি যদি বলি যে আসলে আমাজনের জার্নিটা অনেক সহজ, এই যে শুধুমাত্র ইন্টারনেট গুগলে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেয়, আম, মাল থাকে হচ্ছে দোকানে, খরিদ্দার খরিদ করে, মানে খরিদ্দার জিনিসটা কিনে, দোকানে না গিয়ে সে কিনে কার কাছ থেকে? আমাজনের কাছ থেকে। আমাজন মধ্যস্থতাকারী। তাহলে আমাজন সেই জিনিসটাকে নিয়ে যে তার বাসায় পৌঁছে দেয়, বা অন্যান্য যে সার্ভিসগুলো আছে, eValue.com আছে বা অন্যান্য অনেকগুলো আছে, আপনারা জানেন। তো এই জিনিসগুলো তারা তাহলে কি মধ্যস্থতাকারী। এখন আমি যদি চিন্তা করি যে তাদের তো টাকাও লাগতেছে না, টাকাও খরচ হচ্ছে না, আবার ব্যবসা করে লাভবানও হচ্ছে, কিন্তু ব্যাপারটা কি আসলে এত সহজ ছিল প্রথম দিকে? এটা না, এখন আমরা মনে করতেছি এখন কিছুটা সহজ, বাট এটাই পরিচালনা করতে, কাজ করতে কতটুকু বেগ পেতে হয় সেটা সম্পর্কে আপনার কোনো ধারণাও নেই। তো সেটাই বলছি যে ফুলের ফোটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে যখন আমরা তাকাবো, তখন রবীন্দ্রনাথ আসলে ভালো করতেন। তপবন প্রেমিক, এই কথাটা আসে, তপবন প্রেমিক কে? তপবন প্রেমিক আসলে রবীন্দ্রনাথ ঠাকুর। এই কথাটা কেন বলা হয়ে থাকে? যে প্রাচীন সময়টাতে, এর আগের সময়টাতে যে সাধকরা ছিলেন তারা রবীন্দ্রনাথকে বন বা বৃক্ষ প্রেমিক হিসেবেই সবাই জানতেন। সো এই জন্য বলছেন তপবন প্রেমিক। আর তপবন শব্দের অর্থটা হচ্ছে সাধনা স্থান, সাধনা করার জায়গা, যেখানে সাধনা করা যায়, বা সাধনা স্থল আপনারা লিখে নিতে পারেন, সাধনা স্থল। তো এই কেন যে তা করলেন না বোঝা মুশকিল। তো এই জায়গাটাতে আপনি লিখে রাখতে পারেন যে তপবন প্রেমিক, তপবন প্রেমিক রবীন্দ্রনাথ, এর পাশে নিচে লিখে রাখেন যে কেন এটা বলা হয়েছে, কেন কেন মোতাহার হোসেন চৌধুরী এটা বললেন। কারণ হচ্ছে প্রাচীন ভারতীয় ঋষিদের মতে, প্রাচীন ভারতীয় যারা ছিলেন তাদের মতে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন হচ্ছে বৃক্ষপ্রেমিক বা অরণ্য প্রেমিক। সো এই জন্য রবীন্দ্রনাথকে অরণ্য প্রেমিক বা বৃক্ষপ্রেমিক হিসেবে জানতেন। এই জন্য তিনি বলছেন যে তপবন প্রেমিক, বৃক্ষকে ভালোবাসতেন, এটা সম্পর্কে জানতেন, এই জন্য বলছেন। তো এরপরে দেখি, বলছে জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানোয় তা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে না। এটা আবার নিজেই বলতেছে যে নদীর গতিতে মানুষের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, যে দুঃখ যেভাবে বয়ে চলতেছে, বয়ে চলতে যত বেশি কষ্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে থেকে যতটা বেশি স্পষ্ট বোঝা যায়, আসলে কি গাছ দেখলে পারে ততটুকু বোঝা যায়? বোঝার ক্ষমতাও নেই। যে নদী বহমান, পরিশ্রম করে করে ভেঙে চুরে তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সে অনেক বাধাকে অতিক্রম করতেছে, কিন্তু বৃক্ষ কি আসলে এরকম করতেছে? অতটা কিন্তু না, সেটা বলতেছে মোতাহার হোসেন চৌধুরী। তাই কবি নদীকে এই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে প্রশ্নটা আসে, কে নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন? উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। তাহলে কবি নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন, তাহলে মনুষ্যত্বের প্রতীক, নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন, এর পাশে লিখে রাখুন রবীন্দ্রনাথ, রবি ঠাকুর। তো প্রথম অংশে আমরা এই পর্যন্ত আলোচনা করব, এর পরের ভিডিওতে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।